গল্পের নাম মনের মানুষ, দ্বাদশ পর্ব, কলমের সাজবাতে। এবার তুমি খুশি তো শ্রেয়া? আমার লাইফটাকে হেল বানিয়ে তুমি নিশ্চয়ই শান্তি পেয়েছো। ওহ কাম অন ঋষি, একদম নাটক করবে না। তোমার গার্লফ্রেন্ড যদি তোমায় ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য হঠাৎ করেই সুইসাইড করে বসে, সেটা তাহলে আমার দোষ। আহেলি নিজের শখ মেটাতে সুইসাইড করেনি শ্রেয়া, আমার দেয়া আঘাত সহ্য করতে না পেরে এমনটা করেছে। আর এইসব হয়েছে তোমার জন্য। হ্যাঁ, শুধুমাত্র তোমার জন্য। তাই নাকি ঋষি? খুব সাহস বেড়েছে দেখছি তোমার। যাব নাকি মিডিয়ার কাছে, ফাঁস করব তোমার ভিডিও ক্লিপ? সক সকলেরই জানা উচিত যুবনেতার এইসবের কুকীর্তির কথা। শ্রেয়া, তুমি কেন করলে আমার সাথে এরকম? আমি কি দোষ করেছি? বারবার তুমি কেন আমার জীবনটা তছনছ করে দাও? আহারে, কাঁদছো কেন? গার্লফ্রেন্ডের জন্য খুব কষ্ট হচ্ছে বুঝি? শাট আপ। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, না হলে আমি কিন্তু উল্টোপাল্টা একটা কিছু করে ফেলবো। আচ্ছা তাই নাকি? শোনো ঋষি, তোমার সাথে আমিও থাকতে চাই না। আমার ইচ্ছেটা পূরণ করে দিও তাহলেই হবে। আর বেশি কিছু চাই না আমার। তারপর তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যা খুশি করো। তুমি এত লোভী ভাবতেও আমার ঘেন্না হয় শ্রেয়া। সামান্য একটু ক্ষমতার লোভে তুমি এতটা নিচে নামলে। আমার জীবনটা নষ্ট করে দেওয়ার কোনো অনুশোচনা তো দেখছি না তোমার চোখে। খামোখা অনুশোচনা থাকবে কেন? এখন সকলেই স্বার্থপর। নিজের স্বার্থের জন্য যদি নিচে নামতে হয় তাই নামবো। সৎ থেকে কোনো লাভ হয় কি? এই যে তুমি দলের প্রতি এতটাই নিষ্ঠাবান একজন কর্মী যে দলের ইমেজ খারাপ হবে ভেবে এত বড় স্যাক্রিফাইস করলে, বাহ! মানতেই হবে তোমার রক্তে রাজনীতি। শ্রেয়া, তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তোমার উদ্দেশ্য তো সফল হয়েছে তাই না? আহেলি দূরে গেছে আর আমার লাইফটাও তছনছ হয়ে গেছে। এখন আর কি চাও তুমি? ঋষভের কথায় শ্রেয়া হেসে বেরিয়ে গেল। ঋষভ নিজের চেয়ারে ধপ করে বসে দুহাতে মাথা চেপে ধরল। ঋষভ যখন বাড়ি ফিরল তখন রাত 10:30 বাজে। প্রতিদিনের মতোই ওর মা ওর জন্য অপেক্ষা করছিল। মাকে ডাইনিংয়ে বসে থাকতে দেখে ঋষভ সেদিকে এগিয়ে গেল। ধীর গলায় বলল, আমার জন্য বেকার কেন বসেছিলে মা? আমি খাবো না। আমি তোমায় খেতে দেওয়ার জন্য বসে নেই ঋষভ। তোমায় কতগুলো প্রশ্ন করার আছে, তার উত্তরটা আমায় দিলেই হলো। কদিন ধরে তো তোমার সাথে দেখাই হচ্ছে না। কখন বাড়ি ঢুকছো আর কখন বেরিয়ে যাচ্ছ তা জানতে পারছি না। কিছু বলার থাকলে প্লিজ বলো। আমি ভীষণ টায়ার্ড। তুমি সামান্য টায়ার্ড আর ওদিকে একটা মেয়ে পাঁচটা দিন মৃত্যুর সাথে লড়াই করেছে। আজ মেয়েটাকে ডিসচার্জ করেছে। তুমি একবারও মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালে না কেন? মা, তুমি ভালোই করেই জানো সামনে ইলেকশন। আমার পক্ষে কোনোভাবে টাইম ম্যানেজ করে যাওয়া পসিবল নয়। ঋষভের কথা শেষ হওয়ার আগেই ওর মা ঋষভের গালে সপাটে চড় মারলেন। তারপর ক্রুদ্ধ গলায় বললেন, এই চড়টা আমি যদি আরও অনেক আগে মারতাম তাহলে হয়তো আহেলির আজ এমন অবস্থা হতো না। আমি ভালো করেই বুঝতে পারছি আহেলির এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। মা, ভুল করেও আর আমায় মা বলে ডাকবে না ঋষভ। তোমার মতো কুলাঙ্গার সন্তানের মা হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। যে মেয়েটা তোমায় এত ভালোবাসলো তার ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি? সি ঋষভ, আজ তোমার জন্য আমি আহেলির বাবা মায়ের চোখের দিকে তাকাতে অবধি পারিনি। আজ তোমায় উত্তর দিতে হবে ঋষভ। কেন তুমি এমন করলে? কি এমন ঘটলো যে মেয়েটা এরকম একটা পথ বেছে নিল? মা, আমার সত্যিই এখন কথা বলতে ভালো লাগছে না। আর কেউ যদি খামখেয়ালি করে নিজের জীবন দিতে চায় সেখানে আমার কিছুই করার নেই। আমার ভালো লাগছে না। আমি ঘরে যাচ্ছি। আজ 3 দিন হলো আহেলি বাড়ি ফিরেছে, কিন্তু এই 3 দিনের একটা দিনেও আহেলি ঋষভকে আসতে দেখলো না। মানুষটা আসলে কোন মানুষটা আসলে কোন ধাতু দিয়ে তৈরি? কবে একটা নিচে নামলো? সেই কবে থেকে তো আহেলি চেনে ঋষভকে। সে তো এমন ছিল না, তবে এমন কি হলো যে এতটা পাল্টে গেল মানুষটা?
আহেলির চোখের সামনে আবারও ভেসে উঠল সেদিনের দৃশ্য, কীভাবে ঋষভ আর মেয়েটা। আহেলির ভাবনা থামলো ফোনের শব্দে। টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো প্রান্তিকের কল। প্রান্তিকের নামটা দেখতেই আহেলির মুখে হাসি ফুটে উঠল। কেমন আছেন আহেলি? ভালোই। তা হঠাৎ ফোন? আপনার তো ব্রেকআপ হয়ে গেছে, তাই আমি ট্রাই করে দেখছি আমার হিললে হয় কি না। কথাটা বলে হেসে উঠল প্রান্তিক, সাথে আহেলি নিজেও হাসলো। কিছুক্ষণ পর প্রান্তিক হাসি থামিয়ে বলল, আহেলি, আমি কিন্তু সত্যি এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আপনাকে কল করিনি। আমি একজন ডক্টর, সাথে আপনার পরিচিত, সেই সুবাদে আপনার খোঁজ নিতে ফোনটা করা। আর আমি একজন বন্ধু, শুধুমাত্র একজন বন্ধু হিসাবে আপনার সাথে যোগাযোগটা রাখতেই চাই। তবে এর কোনো অন্য মানে বের করবেন না। ইটস ওকে প্রান্তিক, এত এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার মতো মানুষের সাথে কথা বললে মনটা ভালো থাকে, তাই যোগাযোগ রাখাই যায়, তাই নাকি? তো আপনার যাতে মন ভালো থাকে তার জন্য আমার সাথে যোগাযোগ রাখবেন। আজব স্বার্থপর মানুষ তো আপনি। স্বার্থপর আর আমি? ভালো বলেছেন। আহেলি, আপনি এই রবিবার ফাঁকা আছেন? আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে না, কিন্তু আমার ফাঁকা সময়ের সাথে আপনার কী সম্পর্ক? অনেক রকম সম্পর্ক আছে। তো ওই দিন ঠিক সকাল 7:30টায় রেডি থাকবেন। আমি আপনার বাড়ি থেকে আপনাকে পিক করে নেব। পিক করবেন মানে? কোথায় যাওয়ার কথা বলছেন? ওটা না হয় সারপ্রাইজ থাকলেও ভরসা রাখতে পারেন আমার উপর। আমি বুঝতে পারছি না প্রান্তিক, আপনি হঠাৎ আমায় নিয়ে কোথায় যেতে চাইছেন? রবিবার বলবো? ডক্টর ছাড়াও আমি ভালো ট্যুর গাইড, আর তার পরিচয় আপনি শান্তিনিকেতনে পেয়েছেন, তাই বেশি ভাববেন না। সেদিন হসপিটালে কথা দিয়েছিলাম আপনার এই সময়ে আপনি আমায় সব সময় একজন বন্ধু হিসাবে পাশে পাবেন। সেই কথা রাখার সুযোগটা দিলেই হলো আমায়। আচ্ছা, তাই হবে। দেখি কি সারপ্রাইজ পাই রবিবার। অবশেষে কয়েকটা দিন কেটে যাওয়ার পর এসে উপস্থিত হলো রবিবার। এই কেটে যাওয়া দিনগুলোতে আহেলি নিজেকে অনেকটাই সামলে নিয়েছে। কিছু না বলার সত্ত্বেও আহেলির বাবা মা বুঝে নিয়েছে যে এই কাণ্ডের পেছনে কোনো না কোনোভাবে ঋষভ জড়িয়ে আছে। ঋষভ এর থেকে চরম আঘাত পেয়ে আহেলি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল, যার প্রমাণ ওই ভাঙ্গা ফটো ফ্রেম আর ঋষভের অনুপস্থিতি। ঋষভের মা আবারও একদিন আহেলির সাথে দেখা করতে আসলে আহেলির বাবা মা জানিয়ে দেন ওনাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চান না। ঋষভের মাও কথা না বাড়িয়ে নীরবে মেনে নিয়েছেন এই সিদ্ধান্ত। বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তার সামনে দাঁড়িয়েছিল আহেলি। বাবা মাকে বলে আহেলি বাড়ি থেকে বেরিয়েছে। 7:40-এ আহেলির সামনে একটা গাড়ি এসে থামল। গাড়ির দরজা খুলে প্রান্তিককে বেরোতে দেখে হাসি ফুটে উঠল আহেলির মুখে। আহেলির সামনে এসে প্রান্তিক দাঁড়িয়ে বলল, সরি ফর লেট, কিন্তু আপনার বন্ধুদের পিক করতে গিয়েই লেট হয়েছে। প্রান্তিকের কথা শুনে আহেলি ব্রু কুঁচকে তাকাতেই ব্যাক সিটের জানলা খুলে অনুশ্রী বলল, এই যে আমরাও আছে, কিন্তু তোরাও যাবি নাকি? বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। কিন্তু সৌমিলি নেই। না ভাই, ও নেই, কিন্তু তুই এবার ভেতরে এসে বস। সপ্তকের কথায় আহেলি সম্মতি জানিয়ে ব্যাক সিটের দরজা খুলে অনুশ্রীর পাশে বসলো। প্রান্তিক নিজেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে, আর ওর পাশে সপ্তক বসে, পেছনে রিয়া, অনুশ্রী আর আহেলি। তোরা এখানে? তোদের কি প্রান্তিক আসতে বলেছে? আজ্ঞে হ্যাঁ ম্যাডাম, আপনার তো মন ভালো নেই, তাই প্রান্তিক দা আমাদের সকলকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। অনুশ্রীর কথায় আহেলি বেশ অবাক হলো। শুধুমাত্র ওর মন খারাপ তাই জন্য প্রান্তিক এসব করলো? সেদিন ছেলেটাকে ফিরিয়ে দেওয়ার পরেও আহেলির জন্য এতটা ভেবেছে? আপনি ভীষণ অবাক হয়েছেন, তাই না আহেলি? ভাবছেন হঠাৎ আপনার মন ভালো করার জন্য আমি এত কিছু কেন করলাম। আপনি তো জানেন আহেলি, আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমি এখনও বলছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি ভালোবাসি মানে আপনাকেও ভালোবাসতে হবে এমন কোনো মানে নেই।
সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিয়ে একজন আদর্শ প্রেমিকার দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু আপনার ভালোবাসার মানুষ তার মর্যাদা রাখতে পারেনি। জানেন, আপনাকে ওইভাবে নিষ্প্রাণভাবে দেখে আমার কী অবস্থা হয়েছিল। আপনি শান্তিনিকেতন থেকে ফিরে আসার পরের ট্রেনে আমিও হুট করে ফিরে আসি। কেন জানি না, ওখানে থাকার কোনো ইচ্ছেই আর ছিল না। আমি চেয়েছিলাম আরও একবার আমাদের দেখা হোক, কিন্তু সেটা এভাবে চাইনি। আমার খুব কষ্ট হয়েছিল আপনার যন্ত্রণাময় চেহারাটা দেখে। তাই তো তখনই ঠিক করেছিলাম, যেভাবে হোক এই মুখে আমি হাসি ফুটিয়েই ছাড়ব। আমি আপনার থেকে আজকেও ভালোবাসা চাই না আহেলি, কারণ আমি জানি আপনার পক্ষে এত সহজে কাউকে জীবনে জায়গা দেওয়া সহজ নয়। তাই তো আপনার বন্ধু হিসাবে থাকতে চাই, এতেই আমি খুশি। আহেলির অবাক হওয়া মুখটা দেখে মনে মনে কথাগুলো ভাবল প্রান্তিক। সব তো কিছু একটা বলছে যেটা প্রান্তিক মন দিয়ে শোনেনি, তাও হেসে মাথা নাড়িয়ে সায় দিল। একবার আয়না দিয়ে আহেলির মুখটা দেখে আবারও ড্রাইভিংয়ে মন দিল।